সংসদে ঝড় তুললেন শাহাবুদ্দিন, কিন্তু সত্যিই কি কিছু করার ক্ষমতা আছে তার? একটা নাটকের মঞ্চে অনেক চরিত্র, নায়ক আছে, খলনায়ক আছে, দর্শক আছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছেন এমন একজন চরিত্র যিনি নাটকের সবচেয়ে বড় পদে আছেন, কিন্তু তার আসলে তেমন কোনো পারফরমেন্স স্টেজে নেই। আবার তিনি ছাড়া সেই নাটকটিও অচল। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান রাষ্ট্রপতির অবস্থানটা অনেকটা সেই চরিত্রের মতোই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ ভবনের ভেতরে তখন এক অদ্ভুত উত্তেজনা। ক্যামেরা, মাইক্রোফোন, সংসদ সদস্যদের ফিসফাস সব মিলিয়ে যেন বড় কোনো নাটকের শুরু। আর সেই নাটকের প্রধান দৃশ্যে উঠে এলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু ভাষণ শুরু হতেই যেন আগুনে ঘি পড়ল। বিরোধী দলের সদস্যরা ক্ষোভে ফেটে পড়লেন। কেউ প্ল্যাকার্ড তুলে ধরলেন, কেউ চিৎকার করলেন। কারো কারো হাতে লেখা জুলাইয়ের গাদ্দার। সংসদ কক্ষে মুহূর্তেই তৈরি হলো হট্টগোল। আর সেই দৃশ্যের মাঝেই ক্যামেরা গিয়ে থামল আরেকজনের মুখে, তারেক রহমান। তার মুখে ছিল মিটিমিটি হাসি। এখন প্রশ্ন উঠছে, এই রাষ্ট্রপতিকে নিয়ে সরকারের পরিকল্পনা আসলে কি? কারণ বাস্তবতা হলো, দেশের অনেক কিছু বদলে গেছে। সরকার বদলেছে, রাজনীতির ভাষা বদলেছে, ক্ষমতার সমীকরণ বদলে গেছে। কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে এখনো বসে আছেন সেই মানুষটি যাকে নিয়োগ দিয়েছিল আগের সরকার। সেই কারণেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন যেন রাজনীতির এক অদ্ভুত দ্বন্দ্বের কেন্দ্রে। মজার বিষয় হলো, একই মানুষকে নিয়ে দুই ধরনের অভিযোগ উঠছে। এক পক্ষ বলছে তিনি আওয়ামী লীগের আমলে তাদের পক্ষে কথা বলেছেন, এমনকি তখনকার বিরোধী দল বিএনপির বিরুদ্ধেও তির্যক মন্তব্য করেছিলেন। আবার এখন সংসদে দেওয়া ভাষণে তিনি আগের সরকারের সমালোচনা করেছেন। ফলে আওয়ামী লীগের সমর্থকদের অনেকেই বলছেন এটা দ্বিচারিতা। এদিকে বিরোধী দলের কিছু সদস্য আবার অভিযোগ তুলেছেন, জুলাই আন্দোলনের সময় যখন ছাত্র জনতার উপর গুলি চলছিল তখন রাষ্ট্রপতি নীরব ছিলেন। তাদের মতে তিনি তখন সরকারের পক্ষেই দাঁড়িয়েছিলেন, তাই সংসদে তার ভাষণ শুনবেন না। এই ঘোষণা দিয়েই তারা ওয়াকআউট করেন। কিন্তু এখানেই আসে আরেকটা বড় প্রশ্ন। যদি এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এত অভিযোগ থাকে, তাহলে জুলাই আন্দোলনের পর যখন অন্তর্বর্তী সরকারের শপথ হয়েছিল তখন আপত্তি কোথায় ছিল? কারণ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এই রাষ্ট্রপতি। সেই অনুষ্ঠানে দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। কেউ কেউ তার কাছ থেকেই শপথ নিয়েছিলেন। তখন যদি রাষ্ট্রপতি নিয়ে এত আপত্তি না থাকে, তাহলে আজ হঠাৎ করে এত বিতর্ক কেন? এই প্রশ্নটাই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। কিন্তু এই পুরো নাটকের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আর এক জায়গায়, রাষ্ট্রপতির ক্ষমতা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের প্রধান। শুনতে বেশ শক্তিশালী মনে হয়, তাই না? যেখানে রাষ্ট্রপতি মানেই পুতিন, শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প, সেখানে আমাদের রাষ্ট্রপতি বেশ মলিন, আর যেন কার হাতের পুতুল। তবে এর পেছনে বিষয়টা একটু ভিন্ন। সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রায় সব কাজই করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। অর্থাৎ রাষ্ট্রপতি ইচ্ছা করলেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না। একটা সহজ উদাহরণ দেওয়া যাক। সংসদে রাষ্ট্রপতির যে ভাষণ হয় সেটি সাধারণত সরকারের পক্ষ থেকেই লেখা হয়, মানে রাষ্ট্রপতি শুধু সেটি পড়ে শোনান। আপনারা যারা সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুনে ট্রল করছেন, সেগুলো কিন্তু তার মনের কথা নয়। এই কারণেই অনেক বিশ্লেষক বলেন বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা অনেকটা আলংকরিক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও একই কথা বলেছেন। তার মতে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন সেটি সরকারের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার সেটি পড়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারাও প্রায় একই কথা বলছেন। বিএনপি সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, রাষ্ট্রপতির পদটিকে সংবিধান এমনভাবেই নির্ধারণ করেছে, তিনি যখন যে সরকারের অধীনে থাকবেন সেই সরকারের নীতি অনুযায়ী তাকে কথা বলতে হবে। এই কারণে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতির অবস্থান অনেক সময় অদ্ভুত হয়ে যায়। কারণ যখন যে সরকার ক্ষমতায় থাকে, রাষ্ট্রপতিকেও অনেকটা তাদের ইচ্ছা অনুযায়ী চলতে হয়। ইতিহাস দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়। 1991 সালে যখন এরশাদের পতনের পর রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।
তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে তখন সবাই প্রশংসা করেছিল। পরে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানায়। কিন্তু 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধেই বিশ্বাসঘাতক শব্দটি ব্যবহার করা হয়েছিল। একই ঘটনা ঘটেছিল বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রেও। 2001 সালে বিএনপি সরকার গঠনের পর তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। আর এক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে আওয়ামী লীগ একসময় ইয়েস উদ্দিন বলে ট্রল করত। পরে বিএনপিও তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেয়। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতির ভাগ্য অনেকটা নির্ভর করে ক্ষমতার রাজনীতির উপরে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের মতে, বাস্তবে রাষ্ট্রপতির কোনো কার্যকর ক্ষমতা নেই, সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। এই পরিস্থিতি বদলাতে হলে সংবিধানে পরিবর্তন দরকার। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রাষ্ট্রপতিকে নিয়ে সরকার কি করবে? বাস্তবতা হলো, যতদিন সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ না হয় ততদিন তাকে সরানো সহজ নয়। কারণ রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই আপাতত মনে হচ্ছে রাষ্ট্রপতি থাকবেন, বিতর্কও থাকবে, কিন্তু তার ক্ষমতা সেটি থাকবে সীমিত। 2026 সালের 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ জয়ের পর রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ার পথ খুলেছে। সংবিধান সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতির নির্দিষ্ট গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, বাংলাদেশ ব্যাংক, এনার্জি রেগুলেটরি কমিশন নিজস্ব সিদ্ধান্তে করতে পারবেন। এছাড়া ক্ষমতার ভারসাম্য বাড়ানো এবং ভবিষ্যতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা বিস্তৃত করার সুযোগ তৈরি হচ্ছে। তবে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা বা কিছু সাংবিধানিক ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। সংক্ষেপে, রাষ্ট্রপতি আর কেবল আনুষ্ঠানিক পদ নয়, কিছু স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। তবে সেই সুযোগ কখন আসবে আর কে পাবে তাও এখন নির্ধারিত নয়।